চুক্তির বিয়ে পর্ব ২। ভোর হতেই ঘুম ভেঙে গেল, তাই উঠে নামাজ পড়ে নিলাম। অব্রর দিকে তাকালাম, অঘরে ঘুমাচ্ছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বরের নাম অব্র। শ্বশুরবাড়িতে আজ প্রথমবারের মতো নাস্তা বানালাম। আমার শাশুড়ি আম্মু খুব খুশি হলেন। ভারী ভালো মানুষ উনি, আমাকে কাজ করতেই দিচ্ছিলেন না। মা বললেন, থাক না বৌমা, ওগুলো আমি করে নেব। আমি বললাম, কি যে বলেন আম্মু, এখন আমি থাকতে আপনাকে কষ্ট করতে দিতে পারি? আজ থেকে আপনার ছুটি। শাশুড়ি আম্মু একটু হেসে চলে গেলেন। নাস্তা বানানো শেষে শ্বশুর আব্বুকে ডাকলাম। উনি নাস্তা খেয়ে খুব প্রশংসা করতে লাগলেন। আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, দেখেছ, আমি প্রথমেই বলেছিলাম তৃষা মায়ের মতো লক্ষ্মী মেয়ে আরেকটা হয় না। তাদের এই স্নেহপ্রবণ ব্যবহারে চোখের কোণ ভিজে এলো। খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি তাদের 1 বছরের চুক্তির বৌমা, এরপর আমায় চলে যেতে হবে। আমার শাশুড়ি আম্মু বললেন, যাও বৌমা, অব্রকে ডেকে নিয়ে এসো। চোখের জল মুছে আমার চুক্তির বরকে ডাকতে রুমে এলাম। এসে দেখি উনি এখনো গভীর ঘুমে তলিয়ে আছেন। কয়েকবার ডাকলাম, কিন্তু তাও উঠলেন না। হাত লাগাবো কি লাগাবো না ভেবে হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে জাগিয়ে তুললাম। উনি চোখ খুলে আমাকে দেখে প্রচণ্ড রেগে গেলেন। তাড়াতাড়ি উঠে আমাকে বললেন, কাল রাতের কথা কি ভুলে গেছো সব? আমি বললাম, না মানে। অব্র বলল, বলেছি না আমার কাছে স্ত্রীর অধিকার দেখাবে না, তাও তুমি কেন আমাকে স্পর্শ করলে? আমি বললাম, আপনি উঠছিলেন না তাই আসলে। অভ্র বলল, চুপ করো একদম, বাজে বকবে না। তুমি কি ভেবেছ 2 দিন স্ত্রীর মতো করে ভালোবাসলে চুক্তি ক্যান্সেল হয়ে যাবে? কান খুলে শুনে রাখো, আমি শুধু ইরাকে ভালোবাসি। আমি বললাম, আমি তো আপনাকে ইচ্ছে করে স্পর্শ করিনি, মা আপনাকে নাস্তা করতে ডেকেছেন তাই। অব্র আমাকে বলল, তোমাকে শুধু বাবা মায়ের সামনে অভিনয় করতে হবে, আর রুমে তুমি আমার থেকে যত সম্ভব দূরে থাকবে। এই বলে উনি টাওয়েল নিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমি দাঁড়ানো থেকে বসে পড়লাম। একটা মানুষ আমায় এতটা ঘৃণা করে? আমাকে যদি এতই খারাপ লাগতো তাহলে কেন আমায় বিয়ে করলেন? কেন উনি আমার জীবনটা নষ্ট করলেন? আমি কি অন্যায় করেছিলাম যে আমায় আমার বরের ভালোবাসার পরিবর্তে ঘৃণা পেতে হচ্ছে? উনি নাস্তা করে অফিসে চলে গেলেন। সারাদিন শাশুড়ির সাথে বেশ ভালোই কাটলো। আর শ্বশুর আব্বু তো 2 মিনিট মন খারাপ করে থাকতেই দেন না আমায়। তাদের সাথে থাকলে নিজের সব কষ্ট ভুলে যাই। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমার ভালো থাকার অভিনয় খুব ভালো চলছে। অভ্র সারা রাত ইরার সাথে ফোনে কথা বলে, আর আমি খাটের এক কোণে নীরবে চোখের জল ফেলি। ভাবতে থাকি, আচ্ছা আমি 1 বছর পর কোথায় যাব? বাবা মাকে কি করে মুখ দেখাবো? সমাজ তো আমাকে মেনে নিবে না। কোথায় ঠাঁই হবে আমার? এইসব ভেবে রাত পার করে দিই। একদিন আমাদের রুম পরিষ্কার করছি। অভ্রের আলমারিটা আজ পর্যন্ত কখনো ধরিনি। একই রুমে থাকা সত্ত্বেও দুজনের প্রত্যেক জিনিস আলাদা। জানি ওর আলমারিতে হাত দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু আমি পরিষ্কার না করলে আর কে করবে? তাই আলমারি খুললাম, দেখলাম সব শার্টগুলো এলোমেলো করে রেখেছে ছেলেটা। জামা গোছাতে গিয়ে আরও কিছু জিনিস আমার চোখে পড়ল। ইরার দেওয়া কয়েকটা গিফট আর লাভ লেটার, আর একটা ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়ে মাত্র পড়তে যাব, অমনি অব্র এসে বলে, আমার ডায়েরিটা তুমি কি করছিলে? সাথে সজোরে চড় মারলো আমায়। চোখের জল বাধাহীনভাবে গড়িয়ে পড়ছে। অব্র আরও চেঁচাতে লাগলো, তোমার মতো বেহায়া মেয়ে আমি জীবনেও দেখিনি। কতবার বললাম তুমি আমার কেউ না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার সাহস কে দিল তোমায়? বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, গেট লস্ট। এক দৌড়ে ছাদে চলে গেলাম। গালটা খুব ব্যথা করছে। আমি কখনো চড় খাইনি। আমার বাবা মা খুব আদরে বড় করেছিল আমায়। কি মনে হয় আপনাদের, কি পরিণতি হবে শেষ পর্যন্ত তৃষার? জানতে হলে নেক্সট পার্টের জন্য ওয়েট করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।